আমার বয়স ১৭। একদিন চাচতো ভাই রাতে ওর বাসায় ডাকল। আম্মু বলল, যা মনি ভাই কাছ থেকে পড়ে আয়। ও পড়াতে নিয়ে আমাকে একা পেয়ে সারা রাত করল। বন্ধুরা, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। আমি আপনাকে ভালোবাসি রুদ্ধ ভাইয়া। রাত এবার কিন্তু সবটা বেশি বেশি হচ্ছে। নিজের পড়াশোনায় মন দাও। মাথা থেকে উল্টোপাল্টা চিন্তা বাদ দিয়ে এটা মাথায় ঢোকাও যে তোমাকে একটা ভালো জায়গায় চান্স পেতে হবে। কিন্তু আমি তো আপনাকে আমি হসপিটাল যাচ্ছি। তুমি বাসায় থাকবা। আম্মু একটু পরই চলে আসবে। হুম। চলে গেল রুদ্ধ ভাইয়া। আমি আরাত্রি রহমান। সবাই রাত বলে ডাকে। আমি এবার এডমিশন দিব। আমাদের বাড়ি গ্রামে হওয়ায় আমি ঢাকায় বাবার এক বন্ধু রাহাত আঙ্কেলের বাড়িতে থেকে কোচিং করি। রুদ্ধ ভাইয়া হল রাহাত আঙ্কেলের বড় ছেলে। তার একটা ভাইও আছে, যদিও তাকে আমি কখনো দেখিনি। রুদ্ধ ভাইয়ার মাও খুব ভালো। সেই এসে থেকে রুদ্ধ ভাইয়ার পিছনে পড়ে আছি আমি। কেন জানি খুব ভালো লাগে আমার উনাকে, কিন্তু উনি আমাকে একদম পাত্তা দেয় না। আরে রাত, কি ভাবছিস? না কিছু না, মামনি। মামনি হলো রুদ্ধ ভাইয়ার মা। ওহ, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। আচ্ছা। খাওয়া দাওয়া করে কোচিং এর জন্য বেরিয়ে গেলাম। রুদ্ধ ভাইয়াদের বাড়ি থেকে কোচিং বেশ দূরেই হয়। বেশিরভাগ দিন রুদ্ধ ভাইয়া আমাকে ড্রপ করে দিয়ে যায়। আজ সে একটু আগেই বেরিয়ে গেছে। রুদ্ধ ভাইয়া ঢাকা মেডিকেল থেকে পড়েছেন। আপাতত উনি ইন্টার্ন করছে। ভাইয়াদের নিজের হাসপাতাল আছে। আমি এই বাসায় এসেছি তাও মাসখানে, কিন্তু রুদ্ধ ভাইয়ার ছোট ভাইকে দেখিনি। সেও আমার মতো এডমিশন দিবে এবার। তবে সে নাকি এক্সাম শেষে বন্ধুদের সাথে ঘুরতে গেছে। আজ হাতে অনেক টাইম আছে, তাই রিক্সা না নিয়ে হেঁটেই যাচ্ছিলাম। আর অনমনে এসব ভাবতে ভাবতে কারো সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। প্রচণ্ড বিরক্ত নিয়ে সামনে তাকিয়ে দেখি একটা ছেলে। তার সাথে বিশাল ব্যাগ, চোখে সানগ্লাস। অথচ এখন সকাল 8:30 বাজে। রোদ নেই বললেই চলে, তাও সানগ্লাস। ছেলেটা প্রচণ্ড বিরক্তি নিয়ে চোখ মুখ কুঁচকে আমার দিকে তাকিয়ে বললেন, এই যে রাত পাখি, একটু দেখে চলতে পারো না? আজব তো, লোকটা আমার নাম জানল কি করে? তাও আবার রাতের সাথে পাখি। সরি, বাট আপনি আমায় কি নামে ডাকলেন? উফ, সরি সরি। তুমি আরাত্রি, রাইট? আমি দীপ্ত। আপনি আমাকে চিনতে পারেন, কিন্তু আমি তো আপনাকে চিনি না। হোয়াট? তুমি আমাকে চিনো না? এই এলাকার ক্রাশ বয় আমি। সো হোয়াট? আমি এত ক্রাশ টাসের খবর রাখি না। বাই দ্য ওয়ে, আমার লেট হচ্ছে, আমায় যেতে হবে। সো সাইড প্লিজ, অ্যান্ড সরি ফর এভরিথিং। লোকটাকে কিছু বলতে না দিয়েই চলে এলাম। উনি সুন্দর ঠিক, কিন্তু আমার ক্রাশ একজনই, রুদ্ধ ভাইয়া। একেই রাস্তায় এসব হওয়ায় মেজাজটা খারাপ হয়েছিল। এখন কোচিং এসে মেজাজটা আরও খারাপ হয়ে গেল। আসতে দেরি হয়ে গেছে, তাই বসার মাত্র একটাই জায়গা আছে, তাও ফারহানের পাশে। ফারহান ছেলেটা বট গায়েপড়া। আমার একদম পছন্দ না ওকে। অগত্যা গিয়ে তার পাশেই বসতে হলো। প্রচণ্ড বিরক্ত নিয়ে কোচিং শেষ করে বাইরে দাঁড়িয়ে আছি। রুদ্ধ ভাইয়া নিতে আসবে বলেছেন, কিন্তু এখনও আসেনি। মোটামুটি সবাই চলে গেছে। আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম, তখন ফারহান আমার কাছে এসে বলল, আরে রাত, এখানে দাঁড়িয়ে আছো কেন? রুদ্ধ ভাইয়া নিতে আসবে বুঝি? হুম। আচ্ছা, সামনে একটা কফি শপ আছে, চলো আমরা এখানে গিয়ে বসি। না না, এখানেই ঠিক আছি। তখনই রুদ্ধ ভাইয়া চলে এলো। গাড়ির জানালার গ্লাস খুলে আমায় বলল, চলে এসো রাত। আমিও ফারহানকে বাই বলে চলে এলাম। গাড়িয়ে বসতেই রুদ্ধ ভাইয়া বললেন, ছেলেটা মোটেও ভালো না, ওর সাথে বেশি কথা বলবে না। আমিও কিছু না বলে শুধু মাথা নাড়ালাম। রুদ্ধ ভাইয়া ড্রাইভিং শুরু করলেন। রুদ্ধ ভাইয়ার সামনে আমি বেশি কথা বলি না। উনি বেশি কথা বলা পছন্দ করেন না, বিরক্ত হন। আমিও নিজেকে উনার সামনে বিরক্তিকর হিসেবে উপস্থাপন করতে চাই না। বাসায় এসে ফ্রেশ হয়ে বেলকনিতে দাঁড়িয়েছিলাম। আঙ্কেল আর রুদ্ধ ভাইয়া হাসপাতালে। আঙ্কেলও ডাক্তার। বাসায় এখন আমি আর মামনি। এখন বাজে দুপুর 3:30। মামনি তার রুমে ঘুমাচ্ছে।
আমি বেলকনিতে দাঁড়িয়েছিলাম, তখনই কিছু একটা আমায় আক্রমণ করল। মানে আমার গায়ে লাফিয়ে উঠল। আমিও তাল সামলাতে না পেরে পড়ে গেলাম। জিনিসটা খুব ভারী ছিল। আমার মনে হয় সবগুলা হাড় ভেঙে গেল। আমি ব্যথায় চিৎকার করে উঠলাম। অনেক কষ্টের সামনে তাকিয়ে দেখি একটা হাতির বাচ্চা, তবে কুকুরের মতো দেখতে। মানে এটা আসলে কুকুরই, তবে সাইজটা হাতির মতো। আমার চিৎকার শুনে মাম্নি চলে এলো। তার সাথে একটা ছেলেও এলো। এটা সকালের সেই ছেলেটা। সে এখানে কি করে? মাম্নি আমাকে হাত ধরে টেনে তুলল। সিরিয়াসলি অনেক ব্যথা পাইছি। আমাকে বলল। কোথায় ব্যথা পাইছ, মাম্নি? আমি কিছু বলতে যাব, তখনই দেখলাম কুকুরটা আমার দিকে এগিয়ে আসছে। আমিও দৌড়ে ঘরে গিয়ে খাটের ওপর দাঁড়িয়ে গেলাম। করুণ মুখ করে মাম্নির দিকে তাকিয়ে বললা, এই কুকুরটাকে সরাও, মাম্নি। তখনই দীপ্ত ছেলেটা বলল, কুকুর কোনটা? ওর নাম ক্যান্ডি। ওকে ক্যান্ডি বলে ডাকবা ওকে? মাম্নি বলল, দীপ্ত নাকি রুদ্ধ ভাই আর ছোট ভাই? আমি অবাক চোখে তাকিয়ে বললাম, সকালে আপনাকে চিনতে পারিনি বলে এই হাতির সাইজ ক্যান্ডিটাকে রিভেঞ্জ নিতে পাঠিয়েছেন? মোটেও না। ওর মেবি তোমার গায়ের গন্ধটা ভালো লেগেছে, তাই ওভাবে। তাই বলে এভাবে? আমার যদি কোমরটা ভেঙে যেত তাহলে আমায় কে বিয়ে করত? কেন, বিয়েটা না হয় ক্যান্ডির সাথে দিয়ে দিতাম। না হলে তো ওর বাবাও ছিল। এন্ড আমাকে আপনি একদম বলবে না। আপনি শুনলে নিজেকে আঙ্কেল টাইপ লাগে। তুমি বলবে সব সময়। চাইলে তুইও বলতে পারো। আজব লোক তো। সন্ধ্যাবেলা বসে বসে বই ঘাটছিলাম। তখনই রুদ্ধ ভাইয়া এসে আমায় একটা প্যাকেট দিলেন। প্যাকেটটা খুলে দেখি ওর ভেতরে একটা নীল শাড়ি। রুদ্ধ ভাইয়া আমার দিকে তাকিয়ে বললেন, শাড়িটা ভালো লেগেছিল। আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই যে তাকে দেব। তাই বাড়িতে তুমি আছো, তাই তোমার জন্য নিয়ে এলাম। ছোট বোন হিসেবে তো নিতেই পারো এটা। গিফটটা পেয়ে যতটা খুশি হয়েছিলাম, এখন রুদ্ধ ভাইয়ার কথা শুনে ততটাই কষ্ট পেলাম। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে আমার। রাতে সবাই মিলে একসাথে খাবার খাচ্ছিলাম, তখনই আঙ্কেল বলল, তোমার পড়াশোনা কেমন চলছে মাম্নি? জি আঙ্কেল, ভালো। হুম। তবে শুধু কোচিং করে মেডিকেল এ চান্স পাওয়াটা খুব কঠিন। তোমার নিজেরও অনেক পরিশ্রম করতে হবে। হুম। কাল থেকে আমি তোমাকে বাসায়ও কিছু এক্সট্রা পড়াবো, সাথে দীপ্তকেও। রুদ্ধ ভাইয়ার কথা শুনে তো দীপ্তর কাশি উঠে গেল। তবে আমি বেশ খুশি হলাম। রাতে ঘুম না আসায় বলকনিতে দাঁড়িয়ে মোবাইল টিপছিলাম। আমার পাশের বেলকনিটা দীপ্তর। সে ওখানেই ছিল। খানিকক্ষণ পর উনি আমায় ডাকলেন। রাত। কিছু বলবেন? উফসলে কিছু বলবে। ভাইয়াকে কতটা পছন্দ করো? দীপ্তর কথা শুনে আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে রইলাম। তাকে কি রুদ্ধ ভাইয়া বলেছে? রুদ্ধ ভাইয়া সবটাই জানে। অবাক হয় না? ভাইয়া আমায় কিছু বলেনি। আমি তোমার চাহনি দেখেই সব বুঝেছি। ভাইয়াও সবটা বোঝে। তবে সে কখনো তোমার অনুভূতির মূল্য দিবে না, কারণ সে অন্য কারো মায়ে আবদ্ধ। সে হল। বন্ধুরা কোনো জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানান। এ কেমন ভালোবাসা? পর্ব 01।